আহির ফোনে আবার কল এলো। আহি গম্ভীর মুখে কলটা ধরলো। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো। অদ্ভুত তো আহি, এতবার কল দিচ্ছি ধরছই না। মাত্র একবার দিয়েছেন, দ্বিতীয়বারেই ধরেছি। ও, তাহলে তুমি আমার ফোনের হিসাব রাখছো? এসব কথা বলার জন্য তো অবশ্যই আপনি কল দেননি। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার আছে যা বলার জন্য কল দিয়েছেন, তাই বলুন। নারী কণ্ঠটি তাচ্ছিল্যের সুরে হাসলো আর আহিকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার সাথে যতই বাজে ব্যবহার করবে, আমাকে তোমার সামনে ততটাই ভয়ঙ্কর রূপে দেখতে পাবে। আহি পাল্টা হাসি ফেরত দিয়ে বলল, আপনার যেই ভয়ঙ্কর রূপ দেখেছি তাতে আমার ধারণা হয়ে গেছে আপনি কেমন। আরও কোনো রূপ দেখানোর বাকি থাকলে দেখিয়ে দিন, আমি সহ্য করতে পারবো। আপনাকে সহ্য করতে আমি বাধ্য না হলে আপনার স্থান আপনাকে দেখিয়ে দিতাম। খুব শীঘ্রই তুমি তোমার স্থান দেখবে। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ডিয়ার ফাসিফা। 4 বছর পর সেই চেনা পরিচিত রুমে পা রাখলো আহি। ঘরটি ঠিক আগের মতোই আছে। দেয়ালে সেই রং, বিছানাটিও সেই দিকেই বিছানো। পরিপাটি ঘরটির দেওয়ালে বড় ফ্রেমে বাঁধানো ছবিটির দিকে চোখ পড়ল আহির। ছবিটির সামনে এসে দাঁড়াতেই চুনি বলল, আফা, তুমি যে ছবি আঁকছিলা ওই ছবিগুলো ম্যাডাম ফেলাইয়া দিতে চাইছিল, আম্মা ফেলাইতে দেয় নাই। তুমি যাওয়ানোর পর আম্মা ছবিগুলা দারোয়ান চাচারে দিয়া দিছে। চাচা ছবিগুলা গ্যারাজের পিছনে ছোট একখান ঘর আছে না, ওইখানে রাখছে। তুমি কইলে আমি এখনই সব নিয়ে আসমু। আহি মৃদু হাসলো, চুনির দিকে তাকিয়ে বলল, থাকুক যেখানে আছে, ওসবে আমার আর কোনো অধিকার নেই। কি কও আফা, তুমি না ছবিগুলো আঁকছিলা? চাঁদনি, তুমি এখন যাও, আমি ফ্রেশ হব। চুনি দরজার কাছে এসে পেছন ফিরে বলল, হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায়, অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেয়ার আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আফা, তুমি ইংরেজি দেশে ছিলা না? আহি প্রকুচকে বলল, আমারে ইংরেজি শিখাইবা? আমি এক আধখান বলতে পারি, শুনবা? আহি হালকা হেসে বলল, পরে শুনবো, সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনবো, তুমি এখন যাও। চুনি চলে যেতেই আহি দরজা আটকে দিল। পেছন ফিরতেই আবার সেই ছবিটির দিকে চোখ পড়ল তার। বড় ফ্রেমে হাস্য উজ্জ্বল পদ্ম, লীনাশা, পুষ্প আর আহি। ছবিটির দিকে তাকাতেই তার চোখ ছলছল করে উঠল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যেদিন তারা একসাথে ছিল। প্রতিদিন লীনাশার হাত ধরে স্কুলে যাওয়া, এক বেঞ্চে গাদাগাদি করে 4 জনের বসা, ক্লাসে টিচারের উপস্থিতিতে তার চোখ ফাঁকি দিয়ে খাতায় লিখে গানের কলি খেলা, 4 জনের সেই বৃষ্টি বিলাস, একজন বই না আনলে বাকিরা একসাথে শাস্তি ভাগ করে নেওয়া, আর টিফিন ছুটিতে 4 জনের ভাগাভাগি করে পদ্মের হাতে বানানো পিঠা খাওয়া। খুব চমৎকার সম্পর্ক ছিল তাদের, কিন্তু সব হুট করেই শেষ হয়ে গেল। আহি ছবিটি দেওয়াল থেকে নামিয়ে একপাশে রেখে দিল। ফেলে আসা মানুষগুলোকে সে আর তার জীবনে চায় না। তারা যেখানেই আছে ভালোই আছে, শুধু ভালো নেই আহি। ঘরের জানালাটা খুলে দিল আহি। বিছানায় শুয়ে আগের মতোই চুলগুলো জানালা দিয়ে বের করে দিল। ফ্যান ঘুরছে দ্রুত গতিতে। আহির দৃষ্টি সেই দিকেই। পলকহীনভাবে ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখের কোণে জল ভারী হলো তার। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে দিয়েও মুছল না। থাক, কাঁদুক, তার কান্না করা উচিত। এই ঘরেই তো সে কান্নাকাটি করে স্বস্তি পায়। শেষবার এই ঘরের মেঝেতে বসে পাগলের মতো কেঁদেছিল সে।
সবাই ভেবেছিল সেটাই আহির প্রথম ও শেষ কান্না, কিন্তু সবাই ভুল ছিল। আহি এখনো কাঁদে, পার্থক্য শুধু এইটুকুই, সে অশ্রু এখন আর কেউ দেখে না। আহি তার ভেজা চোখ দুটি বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে এলো কান্না ভেজা সেই প্রিয় মুখটি। মেঘলা আকাশ, মেঘেদের ঘর্ষণে গুরুম গুরুম শব্দ হচ্ছে। আহি আকাশের দিকে তাকিয়ে চারুশিল্পের গেট ধরে দাঁড়িয়ে আছে। যদি গেট দিয়ে বের হতেই খুব জোরে বজ্রপাত হয় আর সেই বিদ্যুতের ঝলকানি তাকে ছাই করে দিয়ে যায়। সে শুনেছে বজ্রপাতের ফলে যেই পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বিদ্যুৎ শক্তির তুলনায় অনেক বেশি। বাসা বাড়িতে সরবরাহ করা বৈদ্যুতিক খুঁটি ঠিক করতে গিয়ে কত লোকের প্রাণ গেছে তার ইয়াত্তা নেই। আর বজ্রপাত তো তাকে ধরাশায়ী করে, একেবারে ছাই করে দেবে। সেই ভয়ে আহি গেট ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার চোখ আটকে গেল মাঠের একপাশে বেঞ্চে বসে থাকা আফিফের দিকে। আফিফকে দেখে সে একটু অবাক হলো। সে ভেবেছিল আফিফ চলে গেছে, কিন্তু সে তো মাঠের একপাশে বসে আছে। আহি মনে মনে ভাবলো, আজ বৃহস্পতিবার, আজ তো ওর বাড়ি ফেরার কথা, কিন্তু এইভাবে এখানে বসে আছে কেন? বাসায় কি মায়ের বকা খেয়েছে নাকি? আহি গেট ছেড়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মাঠের কাছাকাছি গেল। খোলা মাঠে বজ্রপাত হলে আহি মুহূর্তেই অক্কা পাবে, তবুও তার ভীতি আফিফকে দেখেই কেটে গেল। আফিফ উদাস মুখে বেঞ্চে একা একা বসে আছে, তার দৃষ্টি মাটির দিকে। এভাবে মানুষ কখন বসে থাকে? যখন তার মন ভীষণ খারাপ হয়। আহি আফিফের কাছে যেতেই থমকে গেল। দেখলো আফিফ তার শার্টের হাতা দিয়ে তার চোখ আড়াল করে রেখেছে। কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর আফিফ হাত সরালো, পকেট থেকে মলিন রঙের একটা রুমাল বের করে চোখ নাক মুছলো, ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল। ধীর পায়ে বেঞ্চ থেকে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে সামনে হাঁটতে লাগলো। আহি স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, আর আফিফ তাকে অতিক্রম করে চলে গেল। সেদিন বাসায় ফিরে প্রতিদিনের মতো আবার সেই ডায়েরি বের করে আহি লিখল, কেন কাঁদছো তুমি? কি এমন কষ্ট তোমার? আমাকে দিয়ে দাও তোমার কষ্ট, আমি আমার সুখগুলো তোমার সাথে ভাগ করে নিব। এই লেখাটির পাশেই একটি স্কেচ করলো আহি। খোলা মাঠে একটি বেঞ্চ, বেঞ্চে মাথা নিচু করে বসে আছে একটি ছেলে। আহি বিছানা ছেড়ে উঠে সেই ডায়েরিটা বের করলো, তারপর পৃষ্ঠা উল্টে সেই স্কেচটি খুঁজে বের করলো। লেখাটিতে আলতো করে হাত ছোঁয়ালো সে, ঠোঁটে শুকনো হাসি ফুটিয়ে বলল, স্বার্থপর মানুষ, কষ্ট দিয়ে গেছো, আবার সুখটাও কেড়ে নিয়েছো। ঘর থেকে বের হয়ে নিচে নামতেই রাদের মুখোমুখি বসা মানুষটিকে দেখে চমকে উঠল আহি। অস্ফুট স্বরে বলে উঠল, বাবা। রিজওয়ান কবির আহিকে দেখে উঠে দাঁড়িয়ে হাত এগিয়ে দিয়ে বললেন, বসো বসো, তোমার বন্ধু এসেছে, কথা বলো ওর সাথে। আহি রিজওয়ান কবিরের সামনে এসে দাঁড়াতেই তিনি আহিকে পাশ কেটে উপরে চলে গেলেন। আহি এক ধ্যানে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রাত আহির হাত ধরে তাকে পাশে বসালো। আহি শুকনো হেসে বলল, লাবিবকে নিয়ে আসিসনি কেন? রাত হেসে বলল, ভুলে গেছিস আঙ্কেলকে কি মিথ্যা কথা বলেছিস? লাবিব কি এখানে নাকি? লাবিব তো ঢাকায়, বেচারার দাদা একবার মারা গিয়েছেন, তুই ওনাকে দ্বিতীয়বার মারলি? যাহ রাত, এসব কথা রাখ, চল খাবি। তোর বাবা তার গুরু গম্ভীর কথায় আমার পেট ভরিয়ে দিয়েছেন, আমি এখন যাই। কি বলছিস? খালাকে বলেছি তোর জন্য রান্না করতে। আহি, আমরা কাল দেখা করব, তখন না হয় একসাথে খাওয়া দাওয়া হবে। আঙ্কেলকে বলিস আমার কাজ আছে। বাবা তোকে কি বলেছে বল? এমন কিছু না, প্লিজ আমি যাই। রাত আহির কাছ থেকে জোরপূর্বক বিদায় নিয়ে চলে গেল। কিছু একটা যে হয়েছে তা আহি বুঝতে পারল। রাতে খাবার টেবিলে একসাথে বসে আছে রিজওয়ান কবির আর আহি। মনিয়া খালা নিঃশব্দে তাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। চুনি রান্নাঘরের দরজার মুখে দাঁড়িয়ে তাদের খাওয়া দেখছে। রিজওয়ান কবির আর আহি উঠলেই তারা খাওয়া দাওয়া করবে, এটাই এই বাড়ির নিয়ম। রিজওয়ান কবির হাতের ইশারায় মনিয়া খালাকে সরে যেতে বললেন। মনিয়া খালা এক নজর আহির দিকে তাকিয়ে চলে গেলেন। খালা চলে যেতেই রিজওয়ান কবির গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, আশা করি সেই ছেলের সাথে তোমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি?
রেজওয়ান কবিরের কথা শুনে আহির গলায় খাবার আটকে গেল। রাগী দৃষ্টিতে সে বাবার দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? তোমার বন্ধু রাজের কথা বলছি, একসাথেই তো ছিলে। আহি খাবারের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমরা শুধু বন্ধু, এমন নোংরা সম্পর্ক আমার কারোর সাথেই নেই। আর নিজের মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? 4 বছরে একবারও আপনি আমার খবর নিয়েছেন? আজ এত বছর পর দেখা হয়েছে আর আপনার ব্যবহার দেখে আমি হতাশ। আহির চোখে অশ্রু টলমল করতে লাগলো। মনিয়া খালা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল চেপে রেখেছেন। চুরি চাপা স্বরে মাকে বলল, এই ফেরাউন কখন মরবো আম্মা? মনিয়া খালা চোখ বড় বড় করে তাকাতেই চুরি চুপ হয়ে গেল। এদিকে আহি নীরবে অশ্রু ফেলছে আর রেজওয়ান কবির নীরবে খেয়ে যাচ্ছেন। খাওয়া শেষ হতেই তিনি আহির দিকে তাকিয়ে বললেন, আমি তোমার বাবা, আমার এমন প্রশ্নে অবাক হওয়ার কিছু নেই। আজকাল ছেলে মেয়েদের মধ্যে এসব সাধারণ ব্যাপার। তুমি সত্যটা স্বীকার করলেও আমি তোমাকে শাস্তি দিতাম না। যাই হোক, তুমি এসেছো, আমি তাজওয়ারকে বলেছি ভালো হবে তুমি সেই ছেলের সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে তাজওয়ারের সাথে সময় কাটাও। আহি ধরা কণ্ঠে বলল, আমি আর রাত বন্ধু, আপনি ভালো করেই জানেন ও আমার স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে পড়েছি, এর আগেও অনেকবার এই বাসায় এসছে। রাত আপনার দৃষ্টিতে নতুন কেউ নয়। আর একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি তাজওয়ারের সাথে সময় কাটাতে চাই না। ছেলেটা ভালো না, আর আপনি সেটা ভালো করেই জানেন। আপনি আমাকে বাধ্য করলে আমি... রেজওয়ান কবির আহিকে থামিয়ে দিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, তোমার মায়ের কবর খোঁড়ার কাজে 2-1 জনকে লাগিয়ে দেই, কালকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আহি ভীত চোখে রেজওয়ান কবিরের দিকে তাকালো। এরপর অনুরোধের সুরে বলল, মায়ের ক্ষতি করবেন না প্লিজ। তাহলে তুমি তাজওয়ারের সাথে সময় কাটানো শুরু করো। রেজওয়ান কবির আহির দিকে আঙ্গুল তাক করে বললেন, মনে রেখো, আমি কোটি টাকা ইনভেস্ট করেছি এই প্রজেক্টে। আমার লাস্ট ইনভেস্টমেন্ট তুমি। তুমি যদি কাজেই না লাগো তাহলে তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন? আহি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মেরেই ফেলুন না হয়, আমি ভীষণ খুশি হব। প্রফিট হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব না। গল্পটার অতীত ব্যাখ্যা নিয়ে যদি কারো প্রবলেম হয় দুঃখিত, কিন্তু গল্পের অতীত উল্লেখ করার পিছনে নিশ্চয়ই কারণ আছে। মাত্র গল্প শুরু হয়েছে, এখনই যদি বলেন অতীত তাড়াতাড়ি শেষ করতে, তাহলে গল্পের সৌন্দর্য হারিয়ে যাবে। কার সাথে কার মিল হবে এই নিয়ে পূর্ব ধারণা করে লাভ নেই, কারণ গল্প যে লিখতেছে সে ছাড়া এই পরিণতি কেউ জানার কথা না। আজকের পর্ব পড়ে সবার ধারণা হওয়া উচিত গল্পের কাহিনী শুধু ভালোবাসা না, অনেক কিছু। অ্যান্ড বিষয়টা খুব জটিল। ভোর হতেই ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল আহি। পাখির কিচির মিচির শব্দ নিস্তব্ধতা ভেঙে দেওয়ার খেলায় মত্ত। আর আহি ধীর পায়ে তার ভারী লাগেজ ব্যাগটি টেনে না নিয়ে হাতে নিয়েই নামছে, যাতে শব্দ শুনে রিজওয়ান কবির নিজের রুম থেকে বের না হন। আহিকে দেখে মনিয়া খালা ভ্রুকুচকে তাকালেন। তিনি ফজরের নামাজের পর আর ঘুমান না। আহি নিচে নেমে ইশারায় তাকে চুপ থাকতে বলল। মনিয়া খালা চাপা স্বরে জিজ্ঞেস করলো, কই যাও ছোট মা? আহি ব্যাগটা নামিয়ে মনিয়া খালার হাত ধরে বলল, মায়ের কাছে যাচ্ছি। বাবাকে বলবেন না, জিজ্ঞেস করলে বলবেন আমি যাওয়ার সময় বলেছি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি তো স্যারে কইয়া যাইতে পারো, মিছা কথা কইলে কি স্যার বুঝবো? স্যার তো তোমারে বন্ধুর সাথে দেখা করতে গেলে কিছুই কইব না। খালা, কাল রাতেই বাবা আমাকে রাদের সাথে দেখা করতে নিষেধ করেছে। রাদ আর লাবিব ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। তাহলে বাবাকে এই কথা কি করে বলবো? স্যার যদি জানতে পারে তুমি ম্যাডামের সাথে দেখা করতে যাইতাছো, মাইরা ফেলবো তোমারে। আহি করুণ দৃষ্টিতে মনিয়া খালার দিকে তাকিয়ে বলল, সপ্তাহে অন্তত একদিন মায়ের সাথে দেখা করার অনুমতি আছে। এই যুক্তিতে বাবা অবশ্যই হেরে যাবে, কিন্তু এখন বলে গেলে কিছু একটা করে আমাকে আটকে রাখবে। আহি ব্যাগ নিয়ে বাড়ির মেইন গেট খুলতেই লাবণী মেহেরা তার মুখের সামনে এসে দাঁড়ালো। লাবণীকে দেখে আহি চমকে উঠল। লাবণী আহির হাতে ব্যাগ দেখে ভ্রু কুচকে পড়ল, তুমি কাল এসেছো আর আজই পালিয়ে যাচ্ছ? আহি গম্ভীর মুখে বলল, আমি পালিয়ে যাচ্ছি না। আচ্ছা, তাহলে ব্যাগপত্র নিয়ে চোরের মতো সকাল হওয়ার আগেই বেরিয়ে পড়ছো কেন? তোমার বাবা কি জানে তুমি কোথায় যাচ্ছ?
আহি দৃঢ় কণ্ঠে বলল। আমি কারো কাছে অনুমতি নিতে বাধ্য নই। লাবণী বাসায় ঢুকেই মনিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। যাও, তোমার স্যারকে ডাকো, বলো ম্যাডাম চলে এসেছে। আহি লাবণীর কথা উপেক্ষা করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে, তখনই লাবণী তার হাত ধরে তাকে থামিয়ে দিল। আহি হাত ছাড়ানোর চেষ্টা করতেই লাবণী আরও জোরে তার হাত চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিল। 10 মিনিট পর রিজওয়ান কবির ঘুম ঘুম চোখে নিচে নেমে এলেন। মনিয়া খালাও নিচে নেমে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালেন। লাবণীকে দেখে রিজওয়ান কবির বললেন, তুমি চলে এসেছো তাহলে? লাবণী আহির দিকে তাকিয়ে বলল, ভাগ্যিস আমি ঠিক সময়ে এসে পড়েছি, তা না হলে তোমার মেয়ে তো পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রিজওয়ান কবির আহির দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই আহি ক্ষেপে উঠল, চেঁচিয়ে বলল, আমি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আইনগতভাবে সপ্তাহে একদিন আমি মায়ের সাথে দেখা করতে পারবো। লাবণী চমকে উঠে বললেন, তোমার মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি ভুলে যেও না, এখন একমাত্র আমিই তোমার মা, আন্ডারস্ট্যান্ড? আহি কিছু বলতে যাবে তখনই রিজওয়ান কবির তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে এর আগে সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। তোমাকে মেনে নিতে হবে তুমি তাজওয়ারের জন্য সৃষ্টি হয়েছ, তাজওয়ার তোমার ভবিষ্যৎ। ও তোমাকে যাই বলবে তুমি মানতে বাধ্য। লাবণী রিজওয়ান কবিরের হাত ধরে আহ্লাদী কণ্ঠে বলল, দ্যাটস লাইক মাই হাজব্যান্ড। কথাটি বলেই তিনি আহির দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে হাসলেন। আহি তার হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কোনো শয়তানের সামনে মাথা নত করব না। রিজওয়ান কবির আহির কাছে এসে হুট করে তার গালে সশব্দে চড় বসিয়ে দিলেন। আহি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মনিয়া খালা পর্দার আড়াল থেকে বের হয়ে আহিকে আগলে ধরে বললেন, আপনি তারে মাইরেন না, মেলা বছর পর দেশে ফিরছে তো, তাই মারে দেখতে মন চাইতেছে। লাবণী মনিয়া খালার হাত শক্ত করে চেপে ধরে বলল, বেশি বকবক করলে তোমার মেয়ের কপাল ভাঙবে। খুব সুন্দর তোমার মেয়ে, মাসে ভালো ইনকাম করতে পারবে। আহি লাবণীকে জোরে ধাক্কা দিয়ে বলল, সবাইকে নিজের মতো মনে করবেন না মিসেস লাবণী। রিজওয়ান কবির আহির কথাই আবার তার গায়ে হাত তুলতে যাবেন, তখনই লাবণী তাকে আটকে দিয়ে বলল, তুমি ওর মুখ বন্ধ করতে পারবে না, ওকে ওর মতো করে বলতে দাও। সময় আসুক, আমি নিজেই ওকে দেখিয়ে দেব আমি কে। ধপ করে নিজের ঘরে এসে শুয়ে পড়ল আহি। সে জানতো এমন কিছু হবে, তাই হয়তো বাবা তাকে দেশে আসতে বলেছিলেন, নয়তো আহি কখনোই দেশে ফিরত না। কতবার সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু লন্ডনেও তাকে পাহারা দেওয়ার জন্য বাবা লোক রেখেছিলেন। আর আহি পালিয়ে গেলেই সালমা ফাউজিয়াকে বন্দি করবেন রিজওয়ান কবির। 4 বছর আগে রিজওয়ান কবির আহিকে নিজের কাছে রাখার জন্য যা করেছিলেন, তারপর আর আহির কোনো কিছুতেই সাহস হয় না। আহি যদিও জানে না তার মা সালমা ফাউজিয়া তাকে আদেও ভালোবাসেন নাকি ঘৃণা করেন, কারণ আহির জন্যেই তো তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। আহি মাথা তুলে নিজের গালে নিজেই কয়েকটা চড় মারল। চড় মারতে মারতেই সে কাঁদতে লাগলো আর ফোপাতে ফোপাতে বলল, তুই একটা লুজার আহি, তোর মতো ইঁদুর কপাল নিয়ে কেউ জন্ম নেয়নি। আহি চোখ মুছতেই তার দৃষ্টি আটকালো সামনে থাকা কাঠের স্ট্যান্ডের দিকে। আহি বিছানা ছেড়ে উঠে মেঝেতে বসে পড়ল। কাঠের স্ট্যান্ডটি এখনো আছে, কিন্তু এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে থাকা ভাস্কর্যটি আর নেই। 1 ফুট উঁচু গোল কাঠের স্ট্যান্ডের উপর মাথা রাখলো আহি। বুকে হাত রেখে তার ভেজা চোখ জোড়া বন্ধ করলো সে। হারিয়ে গেল অতীতের সেই সুখের দিনগুলোতে। আহিকে ঘিরে বসে আছে পুষ্প, পদ্ম আর লীনাশা। তারা গভীর দৃষ্টিতে আহিকে পর্যবেক্ষণ করছে। আহি ভ্রুকুচকে বলল, তোরা আমাকে এভাবে দেখছিস কেন? পদ্ম বলল, এ আর কে? আহি চোখ বড় বড় করে পদ্মের দিকে তাকালো। পুষ্প বলল, আজকের বিশেষ শিরোনাম, পলিয়াপু গ্রুপের বিশেষ সদস্য ওয়াসিকা কবির ভয়ঙ্করভাবে প্রেম রোগে ভুগছেন। জরুরি অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তিনি লাইফ সাপোর্টে চলে যেতে পারেন। পদ্ম পুষ্পের মাথায় গাঁটটা মেরে বলল, অশুভ কথাবার্তা বলিস না। এ আর কি কোনো ভাইরাসের নাম, নাকি আহিকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে?
লিনাশা পদ্ম আর পুষ্পকে চুপ করিয়ে দিয়ে বলল, সবাই চুপ। আহির কাছে লুকিয়ে আছে এ আর ক্যারেটের গোল্ড। এখনই বের করে দে আহি, নয়তো সত্য গোপন করার অপরাধে মামলা টুকে দিব। আহি হাত উঁচিয়ে বলল, তোরা চুপ কর, আমি বলছি শোন। আফিফের সাথে তার প্রথম দেখা হওয়া, কিভাবে আফিফের প্রেমে পড়েছে সব তার বান্ধবীদের জানালো আহি। তবে আফিফের চণ্ডে সে কি পাগলামো করেছিল সেসব গোপন রাখলো, ডায়েরির কথাটাও জানালো না। যদিও আহির এখন আফিফের কথা কাউকে জানানোর পরিকল্পনা ছিল না, কিন্তু খাতায় একটা ছেলের স্কেচের নিচে ভালোবাসি আর দেখে পুষ্প আহির গোপন প্রেমের রহস্য সবার সামনে উন্মোচন করায় আহিকে বাধ্য হয়ে সব স্বীকার করতে হলো। যদিও আহি লিনাশাকে আফিফের কথা জানাবে সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার সাথেই আহি বেশি ঘনিষ্ঠ, কিন্তু লিনাশার সাথে একা কথা বলার সুযোগ পাচ্ছিল না আহি। এদিকে সবার আগে এমন গুরুত্বপূর্ণ তথ্য লিনাশা কেন পায়নি তাই তার মন খারাপ। সে স্কুল ছুটি হতেই গেট দিয়ে একাই বেরিয়ে যাচ্ছিল। আহি ছুটে এসে পেছন থেকে লিনাশার ব্যাগ ধরে তাকে আটকালো। লিনাশা পেছন ফিরে রাগী স্বরে বলল, আমি তোর বেষ্টু। আহি কান ধরে বলল, তোকেই জানাতে চেয়েছিলাম, কিন্তু পদ্ম আর পুষ্পের সামনে জানাতে পারিনি। আমরা একা ফিসফিস করলে ওরা মন খারাপ করবে। এখন তো সবই জেনে গেছে। পুষ্প স্কেচটা দেখে ফেললো তাই। আর আমি এত দেরিতে জানলাম। আচ্ছা সরি, বল কি খাবি তুই? এই মেয়ে, লোক দেখাবি না আমাকে। লিনাশা গাল ফুলিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে রইল। আহি টেনে তাকে একপাশে এনে বলল, পুষ্পের কুখ্যাত চ্যানেলের শিরোনাম হওয়ার ইচ্ছা আছে তোর? দেখা যাবে কাল শিরোনাম হবে বেস্ট ফ্রেন্ডের গোপন প্রেমের গল্প। আগে শুনতে না পারায় গাড়ির নিচে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়লো একটি পাগল মেয়ে। লিনাশা ঝাঁকুনি দিয়ে আহির হাত সরিয়ে দিয়ে বলল, তুই পাগল? আহি মুখ বাঁকিয়ে বলল, ইউ টু। লিনাশা চোখ মুখ কুঁচকে বলল, ইউ টু টু। আহি দাঁতে দাঁত চেপে বলল, ইউ টু টু টু। লিনাশা চেঁচিয়ে বলল, ইউ টু ইনফিনিটি। দুইজনই কিছুক্ষণ চুপ। এরপর তারা একসাথে হেসে উঠল। এবার লিনাশা আহির কাঁধে হাত রাখলো আর রাস্তার ফুটপাত ধরে হাঁটতে লাগলো। লিনাশা বলল, এ আর কে জানিয়েছিস? আহি মাথা নেড়ে বলল, কখন জানাবি? সাহস হচ্ছে না। সে তো কিছুই জানে না, অন্তত কিছু হিন্টস তো দে। কেমন হিন্ট? লিনাশা কিছুক্ষণ ভেবে বলল, ছেলেটার একটা স্কেচ করে ওকে গিফট কর, নাম পরিচয় দিবি না। অজ্ঞাতনামা প্রেমিকা নামে চিরকুট লিখতে থাক। চিরকুট পেতে পেতে এক সময় ও তোর প্রেমে পড়ে যাবে, তারপর হন্য হয়ে তোকে খুঁজতে থাকবে, আর তুই একদিন তার সামনে গিয়ে সত্যটা জানাবি। ব্যাস, হয়ে গেল আহির প্রেম শুরু। আইডিয়া ভালো দিয়েছিস, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? চারুশিল্পে আমাদের মাঝে মাঝে আত্মিক বিষয় নিয়েও পড়ায়, পরীক্ষাও নেয়। এখনো আমার হাতের লেখা চিনে ফেললে? লিনাশা কিছুক্ষণ ভেবে দুষ্ট হেসে বলল, প্রেম করবি তুই, অনুভূতি হবে তোর, কিন্তু চিরকুটটা আমি লিখে দেব? আহি মুখ ছোট করে বলল, তোর হাতের লেখা তো অনেক সুন্দর, ও যদি তোর লেখার প্রেমে পড়ে যায়? ধুর বোকা, এত সহজ নাকি? কেউ আবার লেখার প্রেমে পড়ে? তোর অনুভূতি ওকে আকর্ষণ করবে, তুই ওর জন্য স্কেচ করবি, ওটাই ওকে প্রেমে ফেলতে বাধ্য করবে। হাতের লেখা কোনো প্রেমে পড়ার বিষয় হলো? আহি লিনাশাকে জড়িয়ে ধরে বলল, তুই বিকেলে বাসায় আসিস, তোকে আরো অনেক কথা বলার আছে। আচ্ছা, আর তুই তো এ আর এর আসল নাম বললি না? এটা সিক্রেট থাক, যখনও আমার হবে তখন সবাইকে জানাবো। বিকেলে লিনাশা বাসায় আসার পর আহি আফিফের জন্য কি পাগলামো করেছে সবটা বলল। সব শুনে লিনাশা ডায়েরিটা দেখার জন্য জোরাজুরি করতে লাগলো, কিন্তু আহি দেখালো না, শুধু আফিফের একটা ছবি দেখালো। চারুশিল্পে ভর্তির সময় আফিফ একটা পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়েছিল। আহি অনেক কষ্ট করে সেটা সংগ্রহ করেছে। আফিফের ছবি দেখে লিনাশা বলল, ছেলেটা তো নায়কের মতো দেখতে। হ্যাঁ। আহি, তাড়াতাড়ি জানিয়ে দে, ওর যদি অন্য কোথাও সম্পর্ক থাকে তাহলে তোর প্রেমের 12টা বেঁচে যাবে।
এরপর লিনাশা অনেক ভেবে আহিকে একটা বুদ্ধি দিল। আহিরও লিনাশার বুদ্ধিটা পছন্দ হলো। আহি তার কথা মতো আফিফের স্কেচ করলো, আর পরের সপ্তাহের প্রথম ক্লাসে স্কেচটি আফিফের খাতার মাঝখানে রেখে দিল। আফিফ ক্লাসে এসেই টেবিলের উপর রাখা জমানো খাতাগুলো থেকে নিজের খাতাটা নিয়ে পাতা উল্টাতেই দেখলো সেই স্কেচ। আফিফ রকুচকে স্কেচটির দিকে তাকিয়ে রইল। স্কেচের নিচে লেখা, ধরে নাও এটা বেনামি চিরকুট, আর আমি তোমার এক অজ্ঞাতনামা ভক্ত। কি ভাবছো তুমি কোনো সেলিব্রিটি? আসলেই তাই। তুমি শুধু আমার সেলিব্রিটি। আমি ভয়ঙ্করভাবে তোমার প্রেমে পড়েছি। ভাবছো আমি কে? আমার পরিচয় কি? তুমি আমার একটা নাম রাখতে পারো, তোমার যা ইচ্ছা হয়। তোমার দেয়া নামই আমার পরিচয় হোক। আহি দূর থেকে আফিফের মুখের দিকে তাকিয়ে আছে। খুব মনোযোগ দিয়ে আফিফ চিরকুটটি পড়ছে। চিরকুট পড়া শেষ হতেই সে একবার মুখ তুলে আশেপাশে তাকালো। আহির যেন তখনই আত্মা কেঁপে উঠল, হাত পা শিরশির করে উঠল। লিনাশার কথাটা তাহলে সত্য হচ্ছে। আফিফ তাকে খোঁজা শুরু করেছে। আফিফ জেনে গেছে কেউ তাকে ভীষণ ভালোবাসে। আহি চোখ খুলেই কাঠের স্ট্যান্ডের উপর আলতোভাবে হাত রাখলো আর বলল, আমার জীবনে যদি অনেক সুখ থাকতো তাহলে হয়তো আমি তোমাকে নিয়ে ভাবার সময়টাও পেতাম না। কিন্তু এই বেহায়া মনে তুমি ছাড়া আর কোনো ভালো মানুষের জায়গা নেই। তাই তোমার কথা মনে করে নিজেকে বোঝাই, আমার একটা ভালোবাসার মানুষ আছে যে আমাকে ভালোবাসে আমার কল্পনায়। ভালোবাসতে পারাটাও কিন্তু চমৎকার। তুমি নিজেও জানো না আমি তোমাকে নিয়ে মিছে মিছে ভাবি। মনে করি তুমি আমার পাশে আছো। আমাকে বলছো, আহি আমি কোনো তাজওয়ারকে তোমার কাছে ঘেঁষতে দিব না। তোমার মন প্রাণ সব আমার দখলে। আমি তোমাকে প্রটেক্ট করব। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার পাশে আছি। তুমি কি আমার এই স্বপ্ন কখনো পূরণ করবে না? আমি এখনো সৃষ্টিকর্তার কাছে তোমাকে চাই। জানি এটা অন্যায়, কিন্তু মন তো ন্যায় অন্যায় বোঝে না। মন শুধু ভালোবাসা চায়। আহির হাতে একটা মলিন স্কেচ। স্কেচটি একটি ছেলের। স্কেচটিতে কোঁকড়ানো হালকা বাদামি বর্ণের চুল, ধূসর চোখ জোড়ায় স্বচ্ছ জল উকি ঝুঁকি দিচ্ছে, আর ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠেছে। আফিফের পাসপোর্ট সাইজের ছবি দেখেই এই স্কেচটি করেছিল আহি। কি চমৎকার ছিল স্কেচটি, হুবহু আফিফের প্রতিচ্ছবি। কিন্তু আফিফ এই স্কেচটি যত্ন করে রাখতে পারল না। যেদিন আহি প্রথম আফিফকে স্কেচ এঁকে দিয়েছিল সেই দিনই আফিফ সেটা হারিয়ে ফেলেছিল। প্যান্টের পকেটে ভাঁজ করে সেই স্কেচটি রেখে দিয়েছিল আফিফ। চারুশিল্প থেকে বের হয়েই প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে স্কেচটা মাটিতে পড়ে যায়। ভাগ্যিস আহি প্রতিদিন আফিফের পিছু নিত, আর এই দৃশ্যটাও তার চোখে পড়ে গেল। আফিফ সরে যেতেই আহি ভাঁজ করা স্কেচটি মাটি থেকে তুলে নিল। ততক্ষণে দু একজনের উপর পা মারিয়ে দিয়ে চলে গেছে। জুতোর ছাপ পড়ে স্কেচটি মলিন হয়ে গিয়েছিল। ভেজা মাটিতে পড়ায় সাদা পৃষ্ঠায় কেমন ছোপ ছোপ দাগ স্পষ্ট হয়ে উঠল। আহি বাসায় এসে চুলার সামনে কাগজটি ধরে রেখে তা শুকিয়ে তার বাদামি মলাটের ডায়েরির ফাঁকেই রেখে দিয়েছিল। এখনো স্কেচটি সেই ভাঁজেই আছে। গত 4 বছরে এসে একবারও এই স্কেচটি খুলে দেখেনি। অন্য কিছুতে না হোক, অন্তত এই স্কেচে আফিফের স্পর্শ এখনো বর্তমান। তাই সে এই স্কেচটি ধরার সাহস পায় না। কিন্তু আজ তার মনটা ভীষণ খারাপ। তার ইচ্ছে করছে প্রিয় মানুষগুলোকে অনুভব করতে। তাই স্কেচটি খুলে তাতে হাত বুলিয়ে নিল আহি। সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছে। আজকাল অল্প একটু বৃষ্টিতেই শহরের রাস্তায় পানি উঠে যায়। রেজওয়ান কবিরের অফিস উঁচু রাস্তায়, তাই তার গাড়ি কোনোদিনই ট্রেনের পানির সংস্পর্শে আসেনি। আহিরা যেই জায়গায় থাকে সেটা যথেষ্ট উঁচু স্থান, কিন্তু আহির আর্ট স্কুলের আশেপাশে পানির স্রোত বয়ে যায়। নালা উপচে পানি রাস্তায় চলে আসে। এদিকে আহি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বৃষ্টি কমার জন্য দোয়া করেছিল, কারণ বৃষ্টির কারণে শহর পানিতে ভাসবে।
আর তার বাবা তাকে বাসা থেকে বের হতে দেবেন না। সপ্তাহে মাত্র 2 দিন চারুশিল্পের ক্লাস থাকে। এখন একদিন না গেলে আফিফকে দেখার জন্য তার পুরো 1 সপ্তাহ বসে থাকতে হবে। এটা সে কখনোই হতে দেবে না। কিন্তু তার দোয়া অপূর্ণ থেকে গেল। বৃষ্টিও কমলো না, আর এখন পানিতে পুরো শহর থই থই করছে। আহি সকাল থেকে জেদ করছিল সে চারুশিল্পে যাবেই যাবে। রিজওয়ান কবির শেষমেশ রাগী স্বরে বললেন, গেলে একে একে যাও, পায়ে হেঁটে যাও। আমি তোমাকে রিকশায় ওঠার জন্যও টাকা দেব না, আর আমার গাড়ি তো কখনোই পাবে না। সালমা ফাউজিয়া মেয়ের হাতে 200 টাকা গুঁজে দিয়ে বললেন, রিক্সা করে যেও, হেঁটে যেও না। রিজওয়ান কবিরের বিরুদ্ধে গিয়ে টাকা দেওয়ায় তিনি রেগে গেলেন। হুট করে উঠে এসে তিনি সালমা ফাউজিয়ার গালে চড় বসিয়ে দিলেন। আহি সাথে সাথেই টাকাটা রেখে দৌড়ে বেরিয়ে গেল। পুরো রাস্তায় সে অন্যমনস্ক ছিল, কারণ আজ তার জেদের জন্যেই তার মাকে চড় খেতে হলো। হাঁটতে হাঁটতে চোখের সামনে পানির স্রোত দেখে থমকে দাঁড়ালো আহি। দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি কোনো স্রোতস্বিনী। আহি এদিক ওদিক তাকিয়ে সামনে পা বাড়ালো। হাঁটু ছুঁই ছুঁই পানি। আহি ধীর গতিতে সামনে এগুচ্ছে। আফিফকে দেখার জন্য যেই প্রবল উৎসাহ নিয়ে সে বেরিয়েছিল, মাকে চড় খেতে দেখে তার সব ইচ্ছে উবে গেছে। তবুও কেন যে সে বাড়ি থেকে বের হয়েছে তা নিজেই জানে না। আফিফ নামের মানুষটি যে তার মস্তিষ্ক দখল করে নিয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই আহির। সে এই মানুষটার জন্য হয়তো সব সীমা ছাড়িয়ে যাবে। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে পায়ে কিছু একটা বেঁধে ভারসাম্য হারিয়ে বন্যার জলেই ধপ করে পড়ে গেল আহি। গলা অবধি ডুবে গেছে তার। তাড়াতাড়ি দাঁড়িয়ে নাক চেপে ধরল সে। সব ট্রেনের পানি, ভাবতেই গা গুলিয়ে এলো তার। এভাবে ময়লা ভেজা কাপড় নিয়ে সে চারুশিল্পে গেলে আফিফের নজরে পড়বে, আর এমন ভাবে সে আফিফের চোখে পড়তে চায় না। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার নাম ধরে চেঁচিয়ে উঠল। আহি ঘাড় ফিরিয়ে দেখলো লিনাশা রিকশায় বসে তাকে ডাকছে। আহি লিনাশার কাছে যেতেই লিনাশা তাকে ধরে রিকশায় উঠিয়ে বলল, কক্সবাজারে বেড়াতে এসেছিস নাকি? আহি মুখ ছোট করে বলল, আমার ক্লাস আছে আজকে। একদিন মিস দিলে কি এমন ক্ষতি হতো? এ আর কি আর দেখা হতো না। ও, তোর মতো পাগল নাচে 1 কোমর পানির মধ্যে ক্লাস করতে আসবে। লিনাশা আহিকে নিজের বাসায় নিয়ে গেল। সেখানে গিয়ে আহি ফ্রেশ হয়ে নিল। লিনাশা তার পকেট মানির টাকা থেকে কিছু টাকা আহিকে দিয়ে বলল, রিক্সা করে যা, হেঁটে যাবি না কিন্তু। তোর বাবাটা যে কেমন মানুষ, বাবা তো ওনাকে একটুও। লিনাশা কথাটা গিলে ফেলল।